একটু সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? এই তাসু আর আপনার হাসিলের শরীর আজ পর্যন্ত কেউ টাচ করার সাহসও পায়নি, আর তুই এসছিস ধাক্কা দিতে? বলেই হাসিল আরো জোরে জাদুয়ার গলা চেপে ধরলো। জাদুয়ার নিজের শরীরে করা অত্যাচার আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিতেই সুলতানা খান দৌড়ে এসে জাদুয়াকে জড়িয়ে ধরে। জাদুয়ার দিকে তাকাতেই হু হু করে কেঁদে ওঠে সুলতানা খান। জাদুয়ার এহেন হালাত দেখে বাড়ির সকলে জাদুয়ার এরূপ হালাত দেখে আঁতকে ওঠে। স্নেহা সোহানা জাদুয়ার মাথার কাছে বসে বারবার জাদুয়াকে ডাকতে থাকে, কিন্তু জাদুয়া কারো কথারই কোনো প্রকার সাড়া দিচ্ছে না দেখে সুলতানা খান রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাসিলকে সজোরে একটি চড় বসিয়ে দেয়, যা থেকে সেখানে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। সুলতানা খান হাসিলের দিকে তর্জনী আঙুল তাক করে প্রশ্ন করে, তুমি কোন অপরাধে এইভাবে ওকে মেরেছ? অপরাধ বাদ দাও, তুমি কোন অধিকারে ওর গায়ে হাত দিয়েছ? গিভস ইউ দ্য রাইট? সুলতানা খানের প্রশ্নে হাসিল গর্জে উঠে ক্ষিপ্ত ধ্বনিতে শুধালো, যার যেটা প্রাপ্য আমি তাকে সেটাই বুঝিয়ে দিয়েছি। আই ডোন্ট থিংক এতে অধিকারের কোনো প্রয়োজন আছে। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান তীব্র মেজাজে কিছু প্রতিধ্বনিত করার পূর্বেই হাসিল নিজ হস্তের তালিব্য দ্বারা সুলতানা খানকে থামিয়ে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ড এনিমোর। বলেই সেই স্থান ত্যাগ করে চলে যায়। এতক্ষণ যাবৎ সাব্বির নির্বোধ হয়ে অকপটের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। জাদুয়ার অচেতন অবস্থায় এহেন হালাতে দেখে তার কিছুটা বোধগম্য হলো এখানে কি হতে পারে। হাসিলের এভাবে চলে যাওয়া দেখে আয়েশা বেগম অনবরত হাসিলকে পিছু ডাকতে শুরু করে, কিন্তু হাসিল কারো ডাকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজ গন্তব্যে চলে যায়, যা দেখে সাব্বিরও হাসিলের পিছু পিছু চলে যায়। সুলতানা খান আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আয়শা থামো, ওকে আর ডাকতে হবে না। ওর যেখানে মন চায় ও সেখানে যাক। ওরও বোঝা উচিত ও আজ যেটা করেছে সেটা একদমই ঠিক করে নাই। কিন্তু মা, আপনি তো হাসিলকে চেনেন, ওর রাগ খুবই ভয়ঙ্কর। রাগের মাথায় যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে? ওকে যা করার করতে দাও। বলেই অন্যদের সাহায্যে জাদুয়াকে নিয়ে ভিলার ভিতর চলে যায়। হাসিল নিজ গাড়িতে উঠে রুদ্রমূর্তি ধারণ করে ক্ষিপ্ত মেজাজে কাউকে ফোনের মধ্যে কিছু একটা বলে রেখে দেয়। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলো, ভাই তুই যাকে ফোন দিয়েছিস আর কোথায় যাচ্ছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল কোনো প্রকার প্রত্যুত্তর না করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে চলে যায় নিজ গন্তব্যস্থলে। সুলতানা ভিলায় আগমন ঘটেছে তাদের পারিবারিক চিকিৎসকের। জাদুয়াকে ভালোমতো পর্যবেক্ষণ করে ব্যথা পাওয়া স্থানে ব্যান্ডেজ করে জাদুয়ার বাম হাতে স্যালাইন পুস্ট করে কিছু ঔষধ লিখে দেয় সুলতান খানের উদ্দেশ্যে। তখনই জাদুয়া অচেতন অবস্থায় ছটফট করে উঠে, তা দেখে জাদুয়ার কক্ষে উপস্থিত সকলে ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ সুলতানা খান জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্থক দৃষ্টি চিকিৎসকের দিকে তাক করে প্রশ্ন করে, ডক্টর, ও এরকম করছে কেন? সুলতানা খানের প্রশ্নে ডক্টর সাথে সাথে জাদুয়া স্যালাইনে একটি ইঞ্জেকশন পোস্ট করে দেয়। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যে জাদুয়া শান্ত হয়ে যায়। ডক্টর একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুলতানা খানের উদ্দেশ্যে বলেন, দেখুন মিসেস খান, আজকের হওয়া ইনসিডেন্টটা খুবই খারাপ প্রভাব ফেলেছে আপনার নাতনির ওপর। ফলস্বরূপ সে অচেতন অবস্থায় ভয়ে প্যানিক করেছে। তাই আমি আপনাকে সাজেস্ট করব, যার দরুন ওর এই হালত হয়েছে তার থেকে ওকে দূরে দূরে রাখার চেষ্টা করবেন। ডক্টরের প্রত্যুত্তরে সুলতানা খান শুধালেন, ঠিক আছে ডক্টর, আপনি যা বলেছেন আমি সেই মোতাবেকই কাজ করব। কিন্তু ডক্টর, জাদুয়ার জ্ঞান ফিরছে না কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তরে ডক্টর বললেন, ডোন্ট ওয়ারি, আমি ওকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছি, তাই এখনও ঘুমোচ্ছে। সময় মতো জ্ঞানও ফিরে আসবে। তখনই আয়েশা বেগম ডক্টরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না না, আপাতত সব কিছু ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। বলেই ডক্টর সুলতানা ভিলা ত্যাগ করলেন। ডক্টরের কথাই সকলে স্বস্তি বোধ করলো।
সূর্যাস্তের সাথে অপরাহ্নের পরিসমাপ্তি ঘটে ধরণীতে, আগমন ঘটে গোধূলি লগ্নের। হাসিলের গাড়ি এসে থামে ঘন একটি ভয়ঙ্কর জঙ্গলের সামনে, যা দেখে সাব্বির চমকিত নয়ন তাক করে হাসিলের পানে। কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের মধ্যে। সে খুব শান্ত অথচ ভয়ঙ্কর ভঙ্গিতে গাড়ি থেকে বের হয়ে যায়। হাসিলের এহেন কর্মে সাব্বির কিছুটা হলেও আন্দাজ করতে পারে এটা কালবৈশাখী ঝড় হওয়ার পূর্ব লক্ষণ। তাই সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পিছু নিল হাসিলের। হাসিল ঘন জঙ্গল পেরিয়ে হাঁটছে কোনো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। এক তো গোধূলি লগ্ন, তার উপর জঙ্গলটি এতটাই ঘন যার দরুন কোনো কিছুই ভালো মতো ঠাউর করা যাচ্ছিল না। তাদের নেয়া প্রতিটি পদক্ষেপে জঙ্গলে থাকা শুকনো পাতার মর্মর আওয়াজে ভয়ঙ্কর শব্দের প্রতিধ্বনিত হচ্ছিল, যার দরুন সাব্বিরের সর্বাঙ্গে হাড় হিম করা শীতল হাওয়া বয়ে গেল। সাব্বির কাঁপা কাঁপা হাতে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটি অন করে হাসিলের পিছু নিল। এই প্রথম সাব্বিরের কাছে হাসিলকে অদ্ভুত ঠেকলো। কিছুক্ষণ পদচারণের পর তারা এসে থামলো পুরনো একটি শ্যাওলা পড়া ভাঙা বাড়ির সামনে। কেউ হয়তো ধারণাও করতে পারবে না এই গভীর অরণ্যে থাকা এই অদ্ভুত বাড়িটির কথা। সাব্বিরের কিছুই বোধগম্য হচ্ছে না কেন হাসিলের আগমন ঘটলো এখানে। আজ যেন সাব্বিরের অবাক হবার দিন। সে কোনো মতেই নিজের অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারছে না। সাব্বিরের অবকতার মাঝেই হাসিল প্রবেশ করে সেই বাড়িটিতে। সাব্বিরও কোনো সময় ব্যয় না করে চলে যায় বাড়িটির মধ্যে অবস্থিত একটি কক্ষে, যেখানে হাসিলের পদচারণ পড়েছে। অন্ধকারাচ্ছন্নতায় ঘিরে রেখেছে সম্পূর্ণ কক্ষ, যা দেখে সাব্বির মনে মনে আওড়ায়, এই বাড়িতে যদি কেউ দেখে তাহলে ভাববেন এখানে হয়তো যুগ যুগ ধরে ভূত প্রেত আরামে সংসার করে যাচ্ছে। কিন্তু হঠাৎ কোনো মানুষের আগমন ঘটেছে তাদের সুখের সংসারে ফাটল ধরতে। কথাটি বলতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে পরিস্ফুটিত হয় লাইটের আলো, যার দরুন স্পষ্ট হয় সবকিছু। সাব্বিরের চোখ ঘুরে তাকাতেই চোখ হাত মুখ বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটিকে দেখে ঘাবড়ে গিয়ে হাসিলের পানে নেত্র তাক করে। হাসিল তখনও ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে অর্ধজ্ঞানে থাকা ব্যক্তিটির পানে, যার দরুন সাব্বির বুঝতে পারে এই ব্যক্তির এখানে উপস্থিতি স্বয়ং হাসিলের জন্যই। তখনই হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির যা, ওর চোখ মুখের বাঁধনগুলো খুলে দেয়। সাব্বির কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বেঁধে থাকা ব্যক্তির হাত মুখ খুলে দেয়, পরবর্তীতে কি ঘটে তা দেখার জন্যে। বাঁধনমুক্ত হতেই ব্যক্তিটি চোখ খুলতেই সামনে পরিলক্ষিত হয় হাসিলকে। তা দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে হাসিলের উদ্দেশ্যে বলে, মিস্টার খান, আপনি আমাকে বাঁচাতে এসেছেন। জানেন আমি কি ভয়টাই যে পেয়েছিলাম। কারা যেন আমায় হাত মুখ বেঁধে এখানে নিয়ে এসে খুব মেরেছে। থাক সে কথা, আগে আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিন দ্রুত, আর তা না হলে ওরা আবার চলে আসবে। আসবে না। হাসিল প্রত্যুত্তর করে। হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভ্রুকুটি করে বলে, আসবে না মানে? আপনি কি করে জানেন? ওয়েট আ মিনিট, আপনি কি করে জানলেন আমি এখানে? লোকটির প্রশ্নে হাসিল নিজের মুখে একটি কুটিলতার হাসি রেখা টেনে লোকটির একদম নিকটে চলে যায়। বেঁধে থাকা চেয়ার দুটির হাতলে নিজ হস্তের ভর রেখে লোকটির কর্ণ বরাবর নতজানু হয়ে বলে, Because I'm the one who bring you here. হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভয়ে কেঁপে উঠে প্রশ্ন করে, কেন? আমি কি করেছি? লোকটির প্রশ্নে হাসিল উচ্চস্বরে ভয়ঙ্করভাবে হেসে বলে, কি করেছিস? তুই খুবই ভয়ঙ্কর অপরাধ করেছিস। তুই খানপাড়ে মেয়েদের উপর তোর ওই লোলুপ দৃষ্টি তাক করেছিস। খুবই বাজেভাবে নিজের আকাঙ্ক্ষা জাহির করেছিস কারো দেহে। কি করে তোকে ছেড়ে দেই বল? তুই তো আমার রুহতে হাত। বাকি কথাটুকু না বলে, এগুলো কি যথেষ্ট না তোকে শাস্তি দেওয়ার জন্য? হাসিলের প্রত্যুত্তরে সাব্বিরের এখন সবকিছু পরিষ্কারভাবে বোধগম্য হচ্ছে হাসিলের রূপ ধারণ করার কারণ। তখনই হাসিলের গর্জে ওঠা বাণী লোকটির কর্ণকুহরে পৌঁছাতেই ভয়ে ভয়ে বলে ওঠে, মিস্টার খান, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কে। আপনি আমার বাবার ক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনিও ছাড় পাবেন না। আর তাছাড়া আমার কিছু হলে আপনারই অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
আমাদের প্রজেক্টটি কিন্তু আমার অনুপস্থিতিতে বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনি অনেক বড় লসের সম্মুখীন হবেন। লোকটির কথায় সাব্বিরও হাসিলের কর্ণকুহরের সামনে এসে পড়ে। হাসিল, উনি কিন্তু সঠিক কথাই বলছেন। এতে আমাদের সত্যি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। সাব্বিরের কথায় হাসিল ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলে, ডু ইউ থিঙ্ক আই কেয়ার? তোদের কি মনে হয় আমার তাতে কিছু যায় আসে? হাসিলের গর্জনে লোকটি কেঁপে উঠে মনে মনে বলে, এই যা মানুষ, তাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, উল্টো নিজের জীবনটাই হারাতে হবে। তার চেয়ে বরং ভেবেই উচ্চ শব্দে হাসিলকে বলে, মিস্টার খান, আমার ভুল হয়ে গেছে। আমার নিজের চোখে সংযত করার দরকার ছিল, কিন্তু যেটা হয়ে গেছে তার জন্য এখন কিছু করলেও তো কোনো লাভ নেই বলুন। আপনি বরং আমাকে মাফ করে দিন, এরকমটা আর কখনোই হবে না। লোকটির কথায় হাসিল উচ্চস্বরে হেসে বলে, সেটা আমিও জানি। এরকমটা হওয়ার জন্যই তো তোর চোখই থাকবে না। হাসিলের ধ্বনিতে লোকটি শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? লোকটির প্রশ্নে হাসিল কারো উদ্দেশ্যে বলে, নিয়ে আয়। বলার সাথে সাথেই অন্য কক্ষ থেকে একটি লোক নিজের হাতে করে দুটি গরম লৌহদণ্ড এনে হাসিলের হস্তে ধরিয়ে দেয়। তা দেখে বন্দি দশায় থাকা লোকটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ, আমি কথা দিচ্ছি আজকে ঘটে যাওয়া কোনো ঘটনা আমি কাউকে বলবো না, দয়া করে আমায় ছেড়ে দিন। লোকটির করা আকুতি মিনতিতে হাসিলের পাথরের ন্যায় হৃদয় গলল না বিন্দু পরিমাণও। ছোটার জন্য লোকটির করা অনবরত ছটফটানির মধ্যেই হাসিল নিজ হস্তে থাকা লৌহদণ্ড দুটি তীব্র বেগে বসিয়ে দিল লোকটির দুনেত্রে। লোকটি ব্যথার আর্তনাদে করুণ স্বরে চিৎকার করে উঠল। তখনই হাসিল লোকটির জিভ একটানে কেটে দিল দাঁড়ালো ছুরির মাধ্যমে। গড়গড়িয়ে রহিত লহুর ধারায় ভিজে গেল লোকটির সর্বাঙ্গ। হাসিল নিজের হাতে থাকা ধারালো ছুরির মাধ্যমে লোকটির হাত শক্ত করে চেপে ধরে এক এক করে দু হস্তের সবকটি আঙুল কেটে দিল। জিভ কেটে দেওয়ার দরুন লোকটি ব্যথায় আর্তনাদ ছাড়া অন্য কোনো ধ্বনি বের করতে পারল না নিজ মুখ থেকে। ব্যথার অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে লোকটি অর্ধমৃত মানুষের ন্যায় অচেতন হয়ে পড়ল। তখনই হাসিল সেখানে উপস্থিত কিছু ছেলেকে বলল, একে নিয়ে গভীর অরণ্যে ফেলে দিয়ে আয়। যদি ভাগ্য ভালো হয় তাহলে বেঁচে যাবে, আর খারাপ হলে জঙ্গলি যন্ত্র পেতে যাবে। বলেই হাসিল একটি রুমালের সাহায্যে নিজ হস্ত মুছতে মুছতে চলে যায় নিজ গাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে হতবিহ্বল হয়ে অকপটভাবে দাঁড়িয়ে থাকে সাব্বির। মনে মনে ভাবে, এ আমি কাকে দেখছি? ও কি সত্যি তাওসার আবরার ছিল? এতদিন যাবৎ আমি ওর সাথে আসি, এত নির্দয়ভাবে তো হাসিল কখনো কাউকে মারেনি। তাহলে আজ কেন? ওর সামান্য কোনো নারী জড়িত কারণে ও কাউকে মারার মতো মানুষ নয়। নারী ঘাটে তো কোনো কাজে আজ অব্দি হাসিল নিজের মাথা ঘামেনি, তাহলে আজ কেন? আমি আর কিছু ভাবতে পারছি না। এরূপ চিন্তা ভাবনার মাঝেই ডাক পড়ল হাসিলের। সাব্বির, তুই কি যাবি নাকি তোকে রেখে চলে যাব? হাসিলের ডাকে সম্বিত ফিরে পায় সাব্বির। দ্রুত পদচারণে গিয়ে গাড়িতে বসতেই সাব্বিরের করুণ হালাত দেখে হাসিল স্বয়ং গাড়ি চালায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সাব্বির তখনও নির্বাক। সাব্বিরের নিজের নির্বাকতা কাটিয়ে নিজ বক্ষে সাহস সঞ্চয় করে হাসিলকে প্রশ্ন করে, ভাই, তুই কি জাদুয়াকে পছন্দ করিস? সাব্বিরের প্রশ্নে হাসিল তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষে ভ্রুকুটি করে সাব্বিরের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে হেসে গম্ভীর কণ্ঠে শুধায়, তোর কি মনে হয় আমি পাগল হয়ে গেছে? এই তাসওয়ার আপনার হাসিলের এতটা খারাপ দিন আসেনি যে সে কারো প্রেমে পড়বে। তাহলে ভাই তুই সামান্য কারণের জন্য? সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাসিল গম্ভীর কণ্ঠে বলল, সাব্বির, তুই ভুলে যাচ্ছিস আমি কারো প্রশ্নের উত্তর দেওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর তুই যদি হয়তো প্রশ্ন করার অভ্যাসটি পরিবর্তন না করিস তাহলে আমি বলবো এখনো সময় আছে, আমার থেকে দূরে চলে যা।
বলে হাসিল নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই সাব্বির বলল, ভাই সরি, আর কখনো তোকে অহেতুক প্রশ্ন করবো না, কিন্তু ভাই তুই কি সুলতানা ভিলায় যাবি না? না। বলেই প্রস্থান করে হাসিল। সাব্বির হাসিলের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, ভাই তুই ওই মেয়েকে শুধু পছন্দই না, নিজের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ ভাবতে শুরু করেছিস, কিন্তু এই সত্যটা তুই কোনোভাবেই মানতে চাইছিস না। আমার এখন খুব চিন্তা হচ্ছে ভাই, তুই যখন নিজের অনুভূতি সম্পর্কে পুরোপুরি নিশ্চিন্ত হবি তখন কি হবে? আজ তোর যে রূপ দেখছি, সামান্য ওই মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকালেই তুই যা হালাত করছিস ওই লোকের, তাতে আমার একটু একটু মেয়ের জন্য চিন্তা হচ্ছে। আজ যা করেছিস তুই জাদুয়ার সাথে, তা তো সে তোকে আরও ঘৃণা ও ভয় পাবে। তার দৃষ্টিতে তোর প্রতি ভয় ঘৃণা সহ্য করতে পারবি তো? সাব্বির প্রশ্নগুলো নিজ মনে আওড়িয়ে চলে যায় নিজ গন্তব্যে। রাত প্রায় 12টা। তখনও বাড়ির বড়দের উপস্থিতি জাদুয়ার কক্ষে। সকলে অপেক্ষা করছে জাদুয়ার জ্ঞান ফেরার। কে জানে জ্ঞান ফেরার পর জাদুয়া যদি আবার প্যানিক করে। তাই কেউ জাদুয়াকে একা রেখে যাওয়ার সাহস করে উঠতে পারছেন না। সুলতানা খান জাদুয়ার মাথার সম্মুখে বসে সাথীকে উদ্দেশ্য করে প্রশ্ন শুধোয়। সাথে হাসিল কি বাড়িতে ফিরেছে? না দাদি, ভাইজান তো বাড়িতে এখনো ফিরে নাই। সাথীর প্রত্যুত্তরে আয়েশা বেগম চিন্তিত হয়ে সুলতানা খানকে বলেন। আয়েশা বেগমের কথার পৃষ্ঠে সাহিল খান বললেন, সাহিল না আয়েশা, মা যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। ওর সাহস কি করে হয় এইটুকুনো মেয়ের গায়ে হাত তোলার? সাহিল খানের কথাই সুলতানা খান তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো, তোমার মুখ থেকে আমি হাসিলের সম্পর্কে কোনো কথা শুনতে ইচ্ছুক নই। কিন্তু মা, সাহিল খানকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে তার স্ত্রী মরিয়ম বেগম বলে উঠলেন, তুমি চুপ থাকো, তোমার কোনো কথা বলতে হবে না। তুমি চলো এখান থেকে। তুমি তো সব সময় দেখছো মা তার নাতির সম্পর্কে কারো মুখ থেকে কোনো কথা শুনতে পছন্দ করে না। মরিয়ম বেগমের কথায় সুলতানা খান ক্ষিপ্ত মেজাজে বললেন, মারিয়াম, তুমি যাকে আমার নাতি দাবি করছো সে তোমার না হোক, কিন্তু হাসিলের একমাত্র সন্তান। আর আমি কেন ওর মুখ থেকে হাসিলের বিরুদ্ধে কোনো কথা শুনবো? যখন বলার প্রয়োজন ছিল তখন তো কেউ কোনো কথা বলেনি, তাহলে এখন কেন বলবে তোমরা? সুলতানা খানের কথার তীরে মরিয়ম বেগম সাহিল খানকে নিয়ে তেজ দেখিয়ে বের হয়ে যায় জাদুয়ার কক্ষ হতে। তাদের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। তখনই জাদুয়া নড়ে চড়ে উঠে নিজ নেত্রযুগল মেলে ধরে। জাদুয়ার চোখ খুলতে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম জাদুয়ার মাথার হাত রাখেন। তাদেরকে এভাবে চিন্তিত মুখ নিয়ে জাদুয়ার পানে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বোঝার চেষ্টা করে কি হয়েছে। মুহূর্তে তার স্মৃতিতে আসে আজ বিকেলে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটির কথা। ঘটনাটির স্মৃতিচারণ হতেই জাদুয়া সুলতানা খানের হাত দুটো ধরে ডুকরে কেঁদে ওঠে। জাদুয়াকে এভাবে ক্রন্দনরত অবস্থায় দেখে সুলতানা খান জাদুয়াকে শোয়া থেকে উঠিয়ে আলতোভাবে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে বলেন, একটু শান্ত হসো না, ভয় পাস না, কেউ তোকে আর আঘাত করতে পারবে না। সুলতানা খানের আশ্বাসে জাদুয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, নানুমণি, উনি আমাকে খারাপ মেয়ে বলেছেন। আমি খারাপ নই, বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। জাদুয়ার বলা কথাগুলো সুলতানা খানের ঠিক বোধগম্য হচ্ছিল না। সে বুঝতে পারছে না জাদুয়া ঠিক কোন ব্যাপারে কথা বলছে, কিন্তু তারপরও সে জাদুয়াকে শান্ত করার জন্য সান্ত্বনা দিয়েই যাচ্ছেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর জাদুয়ার কান্না বন্ধ হয়। সুলতানা খান জাদুয়াকে কিছু খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিল কি কার্ড দিয়ে নিজ লাক্সারিয়াস ফ্ল্যাটে প্রবেশ করে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই স্মৃতিচারণ হয় সাব্বিরের করা প্রশ্নটি। সে নিজ মনে আওড়ায়, তুমি ভুলে যাচ্ছিস সাব্বির, আমি কে? আমার না ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে, আর না কখনো হবে।
কেটে গেছে প্রায় কয়েকটি দিন। এই দিনগুলোতে হাসিল একটিবারের জন্য সুলতানা ভিলায় প্রবেশ করেনি, যার দরুন চিন্তিত হয়ে পড়েন সুলতানা খান। তিনি জানেন হাসিল যেখানেই আছে ঠিক আছে, কারণ হাসিলের এ বাড়িতে অনুপস্থিতি কোনো নতুন ঘটনা নয়, বরং অবাক করার ঘটনা তো হচ্ছে হাসিলের এতদিন এখানে থাকাটা। সচরাচর হাসিল বাংলাদেশে আসলেও 2-1 দিনের বেশি কাটায়নি সুলতানা ভিলায়। যে 2-1 দিনও থাকতো সেটাও শুধুমাত্র সুলতানা খানের জোড়াজুড়িতে। কিন্তু এবার তো হাসিলের উপস্থিতি 1 মাসেরও বেশি সময় ধরে ছিল। তাই হঠাৎ করেই হাসিলের অনুপস্থিতি চিন্তায় ফেলে দেয় সুলতানা খানকে। সে নিজেও এখন ভাবছেন হয়তোবা হাসিলকে চড় মারাটা তার বোকামি হয়েছে। হাসিল যদি এই কারণেই আর কখনো সুলতানা খানের সাথে যোগাযোগ না রাখে তাহলে কি করবেন সে? এই সকল চিন্তাভাবনা মস্তিষ্কে আসতেই সুলতানা খান আরও বেশি ঘাবড়ে যান। তার একটিমাত্র নাতি, সে যদি তার উপরে রাগ করে চলে যায় আর কখনো যদি না আসে, তাহলে কি করে ক্ষমা করবেন সুলতানা খান নিজেকে? তার করা রাগের জন্য সে তার মেয়েকে হারিয়েছেন। এখন যদি হাসিলও তার থেকে দূরে চলে যায় তাহলে? তাই সকল চিন্তাভাবনার মাঝেই হাসিলের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পেরে সুলতানা খান কল করেন সাব্বিরকে। সাব্বির কল রিসিভ করতেই উপাস থেকে ব্যাকুল কণ্ঠে সুলতানা খান বললেন, সাব্বির, হাসিল কোথায়? ও কেন বাড়িতে আসছে না? ও কি আমার উপর এখনো রাগ করে আছে? সুলতানা খানের এহেন ব্যাকুল হওয়া কণ্ঠে প্রশ্ন শুনে সাব্বির তাকে আশ্বস্ত করে জানায়, দাদি আপনি একটু শান্ত হন, হাসিল ঠিক আছে, ওর ফ্ল্যাটই আছে। সাব্বিরের প্রত্যুত্তরে সুলতানা খান একটু শান্ত হয়ে আবার সাব্বিরের উদ্দেশ্যে শুধায়, ও কি আমার উপর এখনো রাগ করে আছে? সুলতানা খানের প্রশ্নে সাব্বির নীরব হয়ে যায়, কারণ সে নিজেও জানে না হাসিলের রাগটা আসলে কার উপর। তাই সে কথা ঘুরিয়ে সুলতানা খানকে বলে, দাদি আপনি চিন্তা করবেন না, আপনি জানেন ও কেমন। মাথা ঠান্ডা হলে আবার আপনার কাছে চলে যাবে দেখবেন। কথা সম্পূর্ণ করে কল রেখে দেয় সাব্বির। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে সাব্বির বলে ওঠে, চিন্তা করবেন না দাদি, হাসিল সুলতানা ভিলাই অবশ্যই যাবে। এখনও তো সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণও আছে, সেটা হচ্ছিল খুব শীঘ্রই বুঝতে পারবে।